ওকে যদি আমি জেলের ভাত খাওয়াতে পেরেছি, আপনাদের বলে যাচ্ছে একটা কথা, ওকে আমি জেলের ভাত খাওয়াবো। ও আমার ভাইদেরকে শহীদ করেছে, আমার ভাইদেরকে অনেক পেরেশানিতে রেখেছে, আমার ওই বাচ্চাটির পিতাহারা করেছে। আমি ওকে ছেড়ে কথা বলবো না, তবে ব্যক্তিগত আমার লড়াই নয়, আইনের মাধ্যমে ওকে জেলের ভাত খাওয়াবো। আত্মহত্যা করেছেন, তার নাম শফিউল গাজী। সে নাকি এসআইআর আতঙ্কে মারা গিয়েছে, হতে পারে, কিন্তু কেন সে আতঙ্কিত হবে জানতে হবে। কিন্তু আমরা দেখলাম মিনাখাতে তার আব্বার বাড়ি, সে জামাই বাড়ি শ্বশুর বাড়িতে থাকতো। 97 সে হাড়োয়া বিধানসভার অন্তর্গত, তার 2002 সালে 97 নম্বর বিধানসভা হাড়োয়া, সেখানে ক্রমিক নাম্বার 345, তার বাপের নাম সত্তার গাছি, ভোটার লিস্টে তার বাপের নাম আছে। দেখুন কি বলছি, বুঝতে পারছেন না? তাহলে এই মৃত্যুটাকে নিয়ে রাজনীতি হচ্ছে। তাহলে যদি এই একটা মৃত্যুকে নিয়ে তৃণমূল রাজনীতি করতে পারে, তারপরে বলছি প্রত্যেকটা মৃত্যুই বেদনাদায়ক, কোন মৃত্যুই ভালো মৃত্যু নয় আমাদের নজরে, সবটা আমাদেরকে ব্যথা দেয়, কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে। তো আপনার সরকার, ইসিআই নির্বাচন কমিশন আপনার নামে আপনার এলাকার জন্য যে অফিসার দিয়েছে, সেই অফিসারের পরিবর্তে ফর্ম উল্টো করে ছাপিয়ে অন্য অফিসারের নাম দিয়েও তো পাঠাতে পারে আপনাদের এলাকায়, তৃণমূলের লোকেরা, নেতারা, হতে পারে তো। তাহলে চেক কি করে করবেন? এখানে অফিসারের নাম, ফোন নাম্বার দেওয়া আছে, আর আমাদের বুথের যারা নেতৃত্বরা আছে, নির্বাচন কমিশনের দেওয়া অফিসারের নাম, ফোন নাম্বার একবার মিলিয়ে দেখে নেবেন। প্রথম কাজ এটা হবে। এই ফর্মটা বাঘ ভাল্লুক নয়, আপনাকে খেয়ে নেবে। এই ফর্মটা সহজেই, একটু বাচ্চাগুলোকে লক্ষ্য করো না ভাই আমার, তোমরা মুখ খোলো না, যাদের কোলে বাচ্চা আছে বা বসে আছে সামনেগুলো একটু লক্ষ্য করুন। এমনি সময় নষ্ট হয়ে গেল, মুডটা আজকে নষ্ট হয়ে গেল, তারপর আমাকে বলতে হবে। তো এই ফর্মটাকে আমরা, এই ফর্ম দেখতে পাচ্ছেন, যখন আসবে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ কি, এই ফর্মের 2-3টে জেরক্স করে নেবেন। অরিজিনাল ফর্মগুলোকে একটু যত্ন করে রাখবেন। বাচ্চা চিবিয়ে ফেলেছে, বাচ্চা খেয়ে ফেলেছে, বাচ্চা পিচ্ছাপ করে দিয়েছে, ভাতের তরকারি পড়ে গিয়েছে, তেল পড়ে গিয়েছে, পানি পড়ে গিয়েছে, ইঁদুরে খেয়ে নিয়েছে, এই কাজ কিন্তু করবেন না। না হয় অরিজিনাল দুটো একটু সাইডে রাখবেন। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাকে দুটো কাজ করতে হবে। একটা কি হবে, দুটো পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি লাগবে, যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, আর পেনের কিছু কালি খরচ করতে হবে। কোনো জেরক্সের দোকানে যাওয়ার দরকার নেই, কোনো কিছু জেরক্স করার দরকার নেই। এই ফর্মটা যখন জমা দেবে, আপনাকে অফিসার একটা জায়গায় সই করাবে যে আপনি ফর্মটা পাচ্ছেন। আপনি যখন অফিসারের হাতে ফর্ম তুলে দেবেন, অফিসার কোনো কাগজ চাওয়ার অধিকার নাই, কোনো কাগজ দেখাবেন না। যদি কাগজ চাই, আপনার বাড়ি নোটিশ আসবে, আসলে আমাকে জানাবেন কি করতে হবে, এরকম মঞ্চ করে প্রয়োজনে বলবো। তাহলে কোনো কাগজ জেরক্স করা কিচ্ছু দরকার থাকলো, দুটো কাজ করবেন, 2 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি, আর পেনের একটু কালি খরচ করবেন। এই ফর্মটা ফিল আপ, এত ঘর থেকে ভয় পেয়ে যেতে পারে অনেকে, এই জন্য আমি এই ফর্মটাকে সহজেই ফিল আপের জন্য 4টে পার্ট করেছি। এই ফর্মটাকে ফিল আপের জন্য কটা পার্ট করেছি বললাম? 4টে পার্ট, অর্থাৎ 4টে ভাগ করেছি। আমি সেই ভাগটাকে কিভাবে ফিল আপ করবো দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাদেরও কারো সহযোগিতা লাগবে না, আপনারা বাড়িতে বসে বসে সব পারবেন। এটা ফর্ম, তাই তো? আমি দুটো ফর্মই রাখছি, দুটি অরিজিনাল ফর্ম, মানে বৈধ অবৈধ নয়, দুটি বৈধ ফর্ম। এটাকে ভাঁজ করবো, এটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? এই ফর্ম আপনাদের বাড়ি আসবে। দেখুন ফর্মের আপনাদের দিকে বাম দিক ওপর লাইনে কটা ঘর আছে জানেন? এখানে 5টি ঘর আছে, 5টি ঘর আছে। আপনাদের যদি হাতে ফর্ম থেকে মিলিয়ে নেবেন, 5টি ঘর আছে। প্রথম ঘরে কি দেয়া আছে? আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা উল্লেখ আছে। দ্বিতীয় ঘরটাতে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বিধানসভার কথা উল্লেখ আছে। তৃতীয় ঘরটা একটা কিউআর কোড দেওয়া আছে। যখন আপনারা অরিজিনাল ফর্মে ফর্ম ফিল আপ করবেন,
যখন অরিজিনাল ফর্মে ফর্ম ফিল আপ করবেন কিউআর কোডটাতে না কোনো পেন টেন না ঠেকে যায়, এটা লক্ষ্য রাখবেন। তারপরে দেখুন 4 নম্বর ঘরটা কি আছে, আপনার 2025 সালে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে অলরেডি প্রিন্ট হয়ে আসছে। 6 নম্বর ঘরটা খালি। আমি ওই জন্য বললাম যে 5টা ভাগে, এই 4টে ভাগে ঘরটা করব, ফিল আপ করবো। তাহলে অলরেডি 4টে ঘর ফিল আপ হয়ে এসেছে। প্রথম পার্টে আপনাকে একটাই কাজ করতে হবে, কি একদম আপনার এক্সট্রিম রাইট সাইড অর্থাৎ আপনার ডান দিকে এই যে ঘরটি আছে, দুটো ছবি প্রিন্ট করে রাখতে বলেছি, একটা একটা করে দুটো ফর্ম আছে, দুটো ফর্মে এখানে সাঁটিয়ে দেবেন। তাহলে আপনার প্রথম পর্বের এই লাইনের কাজটা মিটে গেল। প্রথম পর্বের এই লাইনের কাজটা বুঝতে কেউ অসুবিধা আছে? আপনারা বুঝতে পেরেছেন? ফর্ম ফিল আপ করতে গেলে ফর্মটাকে যদি এরকম ভাবে ভাঁজ করি, গোটা ফর্ম আছে এটা, এরকম ভাবে ভাঁজ করি যদি, তাহলে কি হবে, শুধুমাত্র প্রথম ভাঁজটা যেটা করেছি এখানে একটা আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দেবেন। অনেক ক্ষেত্রে অনেকে বদমাইশি করছে, কেউ বলছে নাকি হিজাব পরে দেওয়া যাবে না, কেউ বলছে নাকি টুপি পরে দেওয়া যাবে না। এই ধরনের কোনো গাইডলাইন আমার কাছে এখনো এসে পৌঁছায়নি ফটোর ক্ষেত্রে। আমার কাছে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে কেউ বারণ করেনি। সুতরাং যারা হিজাব পরেন, যারা টুপি পরে ঘোরেন, তারা হিজাব বা টুপি পরে ছবি দিলে সেটা কোনো রিজেক্ট হবে না। বা কেউ পাগড়ি পরেন, আমার পাঞ্জাবি ভাইরা, আমার শিখ ভাইরা, তারা পাগড়ি পরে ছবি দিলে তাদের ছবি রিজেক্ট হবে না অ্যাজ পার গাইডলাইন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এবার আসা যাক দ্বিতীয় পার্ট। আমি কি করব, পুরো ফর্ম একটা, ওনাকে ওনার বাড়ির লোককে একটু সাইড করে রাখো না, আপনারা সাইড করে দেন না, ঢুকতে দিলেন কেন? উনি বিশেষভাবে একটু ওনার শারীরিক অসুস্থতা আছে, একটু উনি তো বুঝতেই পাচ্ছেন, কাউকে কথা বলতে হবে না। এদিকে তাকান। এই পার্টটা শেষ হয়ে গেল, এইটা বুঝলেন তো, শেষ হয়ে গেল। এবার আসলে কি, কত নম্বর পার্ট বুঝবেন আপনারা? একটু বললে তো ভালো লাগে। কত নম্বর পার্ট বুঝবেন? 2 নম্বর পার্টটা আমরা কিভাবে ফিল আপ করবো। মায়েরাও যেভাবে ফিল আপ করবে, বাপেরাও সেভাবে ফিল আপ করবে, ছেলেরাও যেভাবে ফিল আপ করবে, মেয়েরাও সেভাবে ফিল আপ করবে, আলাদা কোনো সিস্টেম নাই। তাহলে দ্বিতীয় পার্টটা বোঝেন। দ্বিতীয় পার্টে দেখুন এইদিকে প্রচুর কিছু লেখা আছে, এই দিকটা পুরো ফাঁকা আছে। এইদিকে লেখার এগুলো ধরুন যদি প্রশ্ন হয়, উত্তর আমরা এইদিকে দেব। এই যে দাগ কাটা আছে মধ্যখান দিয়ে, উত্তরটা আমি যেটা প্রশ্ন ধরি এটা উত্তর হবে। কি কি দেওয়া আছে দেখুন। জন্ম তারিখ, আপনার ভোটার কার্ডে দেখুন জন্ম তারিখ উল্লেখ আছে, রিসেন্ট 2025 সালের ভোটার লিস্টে বা ভোটার কার্ডে দেখুন জন্ম তারিখ উল্লেখ আছে, তারিখ, মাস, বছর এই ঘরে আমি বসিয়ে দিলাম। তারপরে কি লেখা আছে, আধার কার্ডের নাম্বার। আপনি চাইলেও আধার কার্ডের নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, ঐচ্ছিক। তবে আমি রিকোয়েস্ট করব, আমি আধার কার্ডের নাম্বার দিয়েছি, আমি কি নটোরিয়াস ক্রিমিনাল নাকি, আমি কি গুন্ডামস্তান নাকি, না ভোট চোর আমি, যে আমার আধার কার্ডের নাম্বার দিতে আমাকে ভয় লাগবে? তাহলে আমি দিয়েছি, আপনি দিতে পারেন, নাও পারেন। এরপরে আসছে কি, ফোন নাম্বার। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের বাড়িতে হয়তো 4 জন মেম্বার, 6টা নাম্বার আছে, যেই নাম্বারগুলো আপনারা পার্মানেন্ট চালান, ফোন করলে পাবে, সেই নাম্বারগুলোই আপনি এখানে দেবেন, একটা করে, একজনের একটা। এটা হতে পারে আপনাদের বাড়িতে 4টে মেম্বার, 2 জন ফোন ইউজ করে, তাহলে কি হবে? ভয়ের কারণ কিচ্ছু নেই, আপনারা 4 জন মেম্বার একটা নম্বরে ইউজ করতে পারেন, কিছু করেন নেই, নাম্বার নেই, আমি কি করব? ঠিক আছে, ও তো ঘাবড়াবার কিছু ব্যাপার নাই। তবে যেই নাম্বার দেবেন সেই নম্বরে যদি কোনো সময় ফোন করে যেন ফোনে পাই, এটা আপনারা এটা মাথায় রাখবেন। তারপরে কি আসছে, পিতা বা অভিভাবকের নাম। 2025 সালে ভোটার কার্ড আছে তো আমাদের হাতে, আছে তো, ওখানে পিতা বা অভিভাবকের যে নাম আছে এখানে বসিয়ে দেবেন। তারপরে কি পয়েন্ট আছে, পিতা বা অভিভাবকের, বাবু বসে পড়তে হবে, নাহলে সাইডে দাঁড়াতে হবে। পিতা, ছেলেরা এদিকে সরে আসো, মহিলারা আছে, ছেলেরা সরে আসো, নাহলে বসে পড়ো ছেলেরা। পিতা বা অভিভাবকের এপিক নাম্বার দিতে হবে যদি থাকে। এপিক নাম্বার আপনারা জানেন কোনটা? জানেন কি? বলুন না তাড়াতাড়ি। হ্যাঁ,
রানুর ভোটার কার্ড আছে কাছে? হ্যাঁ, ভোটার কার্ড দাও, ফটাফট দাও। দু রকম ভোটার কার্ড আছে, দুটোই চলবে, একটা এটা আর একটা এটা। আমি বিধায়ক বলে এটা স্পেশাল আমার নয়, এই ধরনের অনেকের কাছেই আছে, তাই না? দুটোই চলবে। এর এপিক নাম্বারটা কোথায় পাবেন? ছবির মাথায় 10 ডিজিট নাম্বার আছে, ছবির মাথায়, এটাকে এপিক নাম্বার বলে। এর এপিক নাম্বারটা কোথায় পাবেন? ছবি থেকে, ছবি আছে ঠিক বাম দিকে দেখবেন যেখানে গোল একটা অশোক স্তম্ভ দিয়ে আছে, হোলোগ্রাম বলে, এর পাশেই দেখবেন নাম্বারটা দিয়ে আছে, যেমন CCR এই ধরনের দিয়ে আছে, এটা এপিক নাম্বার। বাপের এপিক নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তারপরে পয়েন্ট কি আছে? মায়ের নাম। ভোটার লিস্টে 2025-এ আমার মায়ের নাম যেটা আছে সেটা আমি বসাবো। তারপরের পয়েন্ট কি বলছে? মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে বসাবেন, না থাকলে বসাবার প্রয়োজন নাই। যাদের নাই ভয় পাবেন না, আমি বলছি আমার আব্বাজানের ভোটার 2002-এর এপিক নাম্বার ছিল, আমার আম্মাজানের নেই, তো কি আছে, চাপের কোনো কারণ নেই। যদি এপিক নাম্বার থাকে বসাবেন, না হলে দিতে হবে না। তারপরে কি বলছে? স্বামী বা স্ত্রীর নাম। যারা বিবাহিত পুরুষ তারা তাদের স্ত্রীর নাম লিখবে, মায়েরা ফিল আপ করতে হবে, আপনারা আপনাদের স্বামীর নাম লিখবেন। তারপরের পয়েন্ট কি বলছে? স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, আপনি বিবাহিত, আমাদের রাইনুর বিবাহিত, ওর স্ত্রীর নাম এখানে লিখবে, আর ওর স্ত্রী যখন ফিল আপ করবে স্বামীর জায়গায় ওর নাম, রাইনুরের নাম লিখবে। তার এই 2 নম্বর পার্টের লাস্ট পয়েন্টটা কি বলছে? স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নাই। 2 নম্বর পার্টটা বুঝতে পেরেছেন? এটা টোটাল ফর্ম। ফার্স্ট পার্ট একটা ছবি, সেকেন্ড পার্টে এগুলো ফিল আপ। কারো 2 নম্বর পার্টের বুঝতে অসুবিধা হয়েছে? যারা যারা বুঝতে পেরেছেন আর একবার হাত তুলুন। আমি একটু ক্লাস নিচ্ছি তো, কিছু ব্যাপার নেই। বাক্যে খাঁচাই ভরবো বলেছিলাম, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে কারো অসুবিধা হবে? বাক্যে খাঁচাই ভরার জন্য কি করতে হবে? কি করতে? খাঁচা তৈরি করতে হবে। প্রথম আর দ্বিতীয় পর্ব যখন আমি ফিল আপ করে দিয়েছি, খাঁচার 50% কিন্তু তৈরি হয়ে গেছে, আর 50% তৈরি করে বাক্যে SIR কে খাঁচাই বন্দি করে দেবো। আজকে দেবেন খাঁচাই বন্দি হয়ে যাবে। এরপরে আসা যাক কি 3 নম্বর আর 4 নম্বর পার্ট। 3 নম্বর 4 নম্বর পার্ট ফর্মের বাম দিকে এখানটা দেখতে পাচ্ছেন, ফর্মের বাম দিকে এখানটা যেখানে লেখা আছে সর্বশেষ SIR এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এটা হচ্ছে 3 নম্বর ফর্ম। তার পাশেরটা 4 নম্বর, এরা দুটো আলাদা পার্ট। এবার একে কিভাবে পূরণ করবেন? এখানে অনেকে গুলিয়ে ফেলে, এটা একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করুন। ফার্স্ট পার্টে সবাই ফিল আপ করবে, সেকেন্ড পার্ট সবাই ফিল আপ করবে, থার্ড আর ফোর্থ, এই থার্ড আর ফোর্থ আমি ভাঁজ করে নিয়েছি। বাম দিক আর ডান দিক কারা কারা ফিল আপ করবে? যে বাম দিকে ফিল আপ করবে তাকে ডান দিকটা করতে লাগবে না, যে 3 নম্বর পার্ট করবে তাকে 4 নম্বরটা করতে লাগবে না, আর যে 4 নম্বর করবে তাকে 3 নম্বরটা করতে লাগবে না। এবার হচ্ছে প্রশ্ন, 3 নম্বর কারা করবে, 4 নম্বর কারা করবে? 3 নম্বর 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা ফিল আপ করবে। মাথায় আসছে কি বলছি? 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা 3 নম্বর ফর্মটা পার্টটা ফিল আপ করে সই করে রেখে দেবে। আর যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নাই তারা কি করবে? 4 নম্বর পার্টটা ফিল আপ করবে, 3 নম্বর পার্টটা ফিল আপ করার দরকার নাই, সই করবে করে বিএলও আসবে, স্ট্যাম্প মেরে ফর্মটা রেখে দেবে। এবার কিভাবে ফিল আপ করতে হবে আমি আমার দিয়ে উদাহরণ দিই। প্রথমে আমার 2002 এর ভোটার লিস্টে নাম নাই, অনেকের এখানে আছে 2002 এর ভোটার লিস্টে নাম নাই, তাহলে তারা 3 নম্বর ঘরটা 3 নম্বর পার্টটা একটু বলুন, একটু জোরে বলুন। 3 নম্বরটা করতে লাগবে না যাদের 2002 এর ভোটার লিস্টে নাম,
আর যার 2002 এর ভোটার লিস্টে নাম আছে সে কি করবে? সে 3 নম্বরটা করবে। এবার আপনাদের বলি 3 নম্বরটা ফিলআপ কি করবে? দেখুন এখানে লেখা আছে কি, দেখুন এটা তো 3 নম্বর ঘর। ফর্ম থেকে লেফট সাইড ওখানে দেখুন নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, আপনার নাম, তারপরে এপিক নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না, তারপরে আত্মীয়র নাম, ওখানে আপনার আত্মীয় আছে। এই তো ফর্ম আপনার, কোথায় গেল রে বাবা? এই তো 2002 সালের ভোটার লিস্ট। তো এখানে দেখুন আত্মীয়র নাম আছে, আমি একটা নাম বলছি, নূর মোহাম্মদ গাজী, পিতা আজাদ গাজী। তাহলে এখানে নূর মোহাম্মদ গাজী বেঁচে আছে? এটা কাদের পাঠের? 100 নম্বর। তোমাদের পাঠেরটা কোথায়? জলদি জলদি ফটাফট ফটাফট তাড়াতাড়ি দাও। আচ্ছা, নূর মোহাম্মদ মোল্লা, পিতা আতিয়ার মোল্লা, এই তো পাওয়া গেছে। তাহলে উনি কি করবেন? ওনার নাম লিখলেন। আত্মীয়র নাম বলতে ওনার পিতার নাম এখানে দেওয়া আছে কি? আতিয়ার মোল্লা। আত্মীয় বলে যেটা লেখা আছে আতিয়ার মোল্লা লিখবেন। তারপরের একটা লেখা আছে, গুলিয়ে ফেলছে, সম্পর্ক। সম্পর্কটা কি? এখানেও লেখা আছে, দেখো আতিয়ার, পিতা, সম্পর্কের জায়গায় পিতা। এখানে যার লেখা থাকবে সম্পর্কে স্বামী, স্বামী লিখবে, যার সম্পর্ক লেখা থাকবে পিতা, পিতা হবে। 2002 সালে যেটা আছে সেটা হবে। তারপরে কি? জেলা, রাজ্য, আমরা ভুলে যাচ্ছি নাকি? আমার জেলার নাম দক্ষিণ 24 পরগনা, রাজ্যের নাম পশ্চিমবাংলা, ওটা লিখে দিলেন। তারপরে কি? বিধানসভা ক্ষেত্রের নাম। আপনার বিধানসভার নাম কি? ভাঙড় বিধানসভা। 148 এখানে লিখবেন না, ভাঙড় বিধানসভা। বিধানসভা ক্ষেত্রের নাম শুধু ভাঙড় লিখে ছেড়ে দেবেন। তারপরে পয়েন্ট আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত? এখন 148 এখানে লিখলে হবে না, এখানে গুলিয়ে ফেলবেন। 3 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্ট যেটা 2002 সালে আছে সেইটা লিখবেন। 2002 সালে ভাঙড় বিধানসভা কত ছিল? 107। অর্থাৎ এই লিস্টে যেটা আছে নামের বানান ভুল আর যাই হোক সেটা ধরে নিয়ে সেখানে দিয়ে দেবেন। 2002 সালে অংশ নম্বর অর্থাৎ পার্ট নাম্বার যেটা ছিল বসিয়ে দেবেন, ক্রমিক নাম্বার যেটা ছিল সেটা বসিয়ে দেবেন। এখন আপনার পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার চেঞ্জ হতে পারে, কিন্তু 2002 এ যেটা ছিল সেটা বসিয়ে দেবেন। 3 নম্বর পার্ট বুঝতে কারো অসুবিধা হয়েছে? মায়েরা বুঝতে পেরেছেন? বাপেরা কারো বুঝতে অসুবিধা হচ্ছে? চেয়ারে হাঁটা দিতে তো, চেয়ারে হাঁটা। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে না পারলে বলো, আমি বলবো। এতে আমি একটু রাগ দেখাবো না। অন্য জায়গায় বললে আমার রাগ হয়, কথা বলতে বলতে কথা বললে আমার রাগ হয়ে যায়, কিন্তু এটা আমি বুঝাতে এসেছি। যদি না বুঝতে পারেন বলুন, আমি বুঝাবো। বুঝতে পেরেছেন? হ্যাঁ। 3 নম্বর পার্ট কমপ্লিট হয়ে গেলে কি করবেন? সিধে চলে যাবেন কোথায়? 4 নম্বর আর ফিল আপ করার দরকার নাই। যার 3 নম্বর পার্ট ফিল আপ হবে সে আর 4 নম্বর করবে না। এই দেখুন ফর্মের এখানটা, এই জায়গাটায় তাও বলে দিচ্ছি, নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বামাদের বৃদ্ধাঙ্গুলের স্ট্যাম্প ছাপ বলা আছে। আত্মীয়তার ধরন উল্লেখ করুন, তারিখ সহ। তাহলে আপনি পুরো ফর্ম ফিল আপ করলেন, 1 2 3 করে এখানে সই করলেন, সই করে তারিখ দিয়ে রেখে দিলেন ফর্ম। এবার 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, কি হবে? আপনার আব্বার নাম খুঁজুন, আপনার আম্মার নাম খুঁজুন, আপনার দাদুর নাম খুঁজুন, আপনার দাদির নাম খুঁজুন। এই 4 জনের কারো একজনের নাম এসেলে 4 নম্বর ঘরটা ফিল আপ হবে। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন তো? এই যারা ফর্ম ফিল আপ করবে বুঝতে পেরেছো? বুঝতে পারছেন বাবু? ঠিক আছে। ঠিক 4 নম্বরে কি কি আছে? সহজ। যারা আপনার আব্বার পেয়েছেন, আপনার আম্মার পেয়েছেন, আপনার আব্বা আম্মা কারো পাননি, দাদরটা খোঁজেন। 2002 কিভাবে খুঁজবেন? আপনার বুথে আমার ছেলেরা আছে, রেডি আছে একদম। আমাদের ছেলেদেরকে বলবেন, ও খুঁজে আপনার বার করে দেবে। ঠিক আছে?
সেখানে নাম দিলেন, ওই 2002 যেটা লেখা আছে সেটা ফিল আপ করলেন, আত্মীয়র নাম, আত্মীয় সম্পর্ক 2002 লিস্টে আছে। এক কথায় 2002 সালে যা আছে 4 নম্বর ঘরটায় বসিয়ে দিলেন, তারপরে সই করলেন, সই করে ফর্ম রেখে দিলেন। আপনার বাড়িতে যত সময়ে বুথ লেভেল অফিসার আসবে, আপনি কি করবেন, তাকে ফর্ম দেবেন। দুটো ফর্ম দিলেন, দুটোই তো ফিল আপ করলেন, দুটোই তো ফিল আপ করলেন। দেওয়ার পরে ও একদম অফিসার, দেখুন এখানে লেখা আছে বিএলও এর স্বাক্ষর, অফিসার এখানে, আপনি এইটা ভুল করবেন না। লড়াই কিন্তু এই কাগজটাকে নিয়ে হবে, লড়াই এই কাগজটাকে নিয়ে হবে। এই কাগজ আপনার হাতে থাকলে ওই নটোরিয়াস ক্রিমিনাল কেন দিল্লির মোদি বাবু আপনার ভোটকে কাটতে পারবে না। ওর লড়াই আমি লড়বো, রাইনুল লড়বে, এই বাবুলা লড়বে, মঈনুদ্দিন মোল্লা তো নাকি মঈনুদ্দিন মোল্লার মা লড়বে, ওর আব্বা লড়বে, ওর চাচা লড়বে, আমরা লড়বো। ওই জন্য আপনি এখানে অফিসার যখন আসবে কাগজ দেবেন, নিজের চোখে দেখে নেবেন, একটা সিল মারবে আর সই করবে। একটা কপি উনি নিয়ে চলে যাবে, একটা কপি আমরা নেব। তবে সিল সই যখন করবে ওনাকেও বলবে তারিখটা বসিয়ে দেন, কাজ শেষ, কাজ শেষ। নিয়ে আপনি এটা কি করবেন, একটা দুটো ছবি তুলে রাখবেন আর এইটারও একটা দুটো জেরক্স করে রেখে দেবেন। তবে অনুরোধ করছি একটাই আপনাদের, এইটা যেন ওই বাচ্চাদের হাতে দেবেন না, ছিঁড়ে ফেলবে, খেয়ে ফেলবে, হ্যান করবে, ত্যান করবে, বা ইঁদুরে খেয়ে ফেলেছে, কাজ করবেন না, একটু যত্ন করে রাখবেন। মাথায় ঢুকলো? এই সম্পর্কে কারো প্রশ্ন থাকলে জলদি করে বলুন, বাকিটা আমি আবার একটু কিছু বলবো। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছে, ফর্ম ফিল আপ বাংলায় করবেন কি ইংলিশে করবেন? যেটাতে হাতের লেখা একটু পরিষ্কার থাকবে, যেটা আপনার ইংলিশ বাংলার মধ্যে আপনার হাতের লেখা যেটা ভালো এবং পরিষ্কার সেটাতে করবেন, এতে কোনো ম্যান্ডেটরি নাই। বলো বলো বলো। যা আছে আপনি বসাবেন, জন্ম তারিখ আমি দিয়েছি, অফিসার ভুল করেছে, যেটা আছে আপনি সেটা বসাবেন। আপনাকে কি বললাম, আপনার যেটাতে সুবিধা হবে সেটা করবেন। তবে জন্ম তারিখ, যেহেতু আধার কার্ডের ডিটেলস দেওয়া হচ্ছে, বাবু ভোটার কার্ডে জন্ম তারিখ না থাকলেও আধার কার্ডের ডিটেলস দেওয়া হচ্ছে, তো ওখানে জন্ম তারিখ আছে, পুরোটা বসিয়ে দেবেন। তার জন্য কাগজ চাইলে দিয়ে দেবো। এই 2002 লিস্টে তার বাপের নাম ছিল কালু মোল্লা, তারপর তার অরেশনরে ছেলেপিলে মেয়েদের সমস্ত ডকুমেন্টে তার বাপের নাম হয়েছে মোজাম্মেল মোল্লা। আমি বিষয়টা জানি, এটা আমি আপনাদের বলি, এটার আগেও আমি বলছি, 2002 সালে আপনার আব্বা তো কালু মোল্লা, তার আব্বা তো নাকি অন্য কেউ তো নয়। এফিডেভিট করেছিল, খোঁজ নিলে পাওয়া যাবে, সেই সময় কালু মোল্লা থেকে অমুকে এসছে। আমি আপনাদের একটা কথা বলি, এটা গেল 2002 সালে যাদের আছে বা যাদের বাপ মা দাদু দাদির আছে তারা পার হয়ে গেল। এবার আসা যাক 2002 সালে আমার নাম নেই, আমার বাপের নাম নেই, আমার মায়ের নাম নেই, আমার দাদুর নাম নেই, আমার দাদির নাম নেই, তাহলে কি হবে? কি হবে? হ্যাঁ হ্যাঁ, কি বললে বাপ বলো? এইটা মাথা থেকে আগে সরিয়ে দাও। এটা মোদি আর মমতা মিলে করছে এই চক্করটা। আপনার ভোটার লিস্টে নাম না উঠলে আপনি বিদেশি নাগরিক হবেন না। এখানে তাহলে লেখা থাকতো, কি লেখা আছে বলুন তো? গণনা ফর্ম। এখানে লেখা নাই আপনি ভারতীয় কে ভারতীয় নয়, এটা প্রমাণের। এটা মাথা থেকে সরিয়ে দেন, এটাই ভুল বুঝাচ্ছে মোদি মমতা। ওইদিকে শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জিরা মিলে আমাদেরকে পাগল করে দেওয়ার চেষ্টা করছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইট নাই, অধিকার নাই আপনার সিটিজেনশিপ প্রুফ চাওয়ার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজটা কি? 18 বছরের উপরে উঠলো, ভোটে যাতে নাম ভোটার লিস্টে নাম উঠে তার ব্যবস্থা করা, কেউ মারা গেল তার নাম কেটে দেওয়া, নামের বানান ভুল, আপনার স্থান পরিবর্তন হয়েছে সেটা ঠিক করা, আর ইলেকশন গুলোকে কন্ডাক্ট করা। এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনের কাজ। আপনার নাগরিকত্ব যাচাইয়ের কাজ নয়। আপনার বাড়ির সামনে এসে যদি কোনো বিএলও বলে এই কাগজ দাও সেই কাগজ দাও, কারো হাতে কাগজ দেবেন না, বলবেন এরা ফর্ম নাও, স্টাম্প মারো, আর মাথা থাকবে তো।
ভুল কাজ একদম করবেন না। এবার আসা যাক, বাপের নাম, নিজের নাম নেই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম নেই, কি হবে? ভয় পেয়ে যাবেন নাকি? কেউ ভয় পেয়ে যাবেন না। আপনার এমএলএর নামটা কি একটু শুনি? আপনার এমএলএর নাম কি? আছো তো নাকি? আর আমি ফেল করলে কে আছে? একটু ভালো করে শুনতে ভালো লাগে আমার বড় ভাইয়ের নামটা। আমার বড় ভাইয়ের যখন নাম হয় না আমার খুব শুনতে ভালো লাগে। বলো কে আছে? বুঝে নেবে। গত পরশু দিনই বলে দিয়েছে, পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের, সে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান দেখার দরকার নেই। তুই রেডি থাক, যদি একটা বৈধ ভোটারের নাম কাটা যায় তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি, টাকা আমি দেবো। ভয় কাটছেন কেন? এবার হচ্ছে আমি ভয় কাটানোর জন্য এটা বললাম। আপনাদের বলি, যার কোনো কাগজ নেই সেও কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট ফিল আপ করবেন। এইটা ফিল আপ করতে কেউ ভুলবেন না। 2002 ভোটার লিস্টের নাম থাকুক আর না থাকুক, তার দাদর দাদির বাপ মায়ের নাম থাকুক আর নাই থাকুক, ফিল আপ করতে বন্ধু বাবু ভুলবেন না। কি করবেন? ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা ফিল আপ করে দিলেন, থার্ড ফোর্থ ফিল আপ করার দরকার নেই, সই করলেন, রিসিভ নিয়ে নিলেন। এবার কি হবে? 1987 সালের আগে যাদের জন্ম তারা কি করবে? এটা আপনি জমা করে দিলেন, আপনার কোনো চিন্তা নাই বাবু। আপনার বাপের নাম নেই, মায়ের নাম নেই, দাদুর নাম নেই, দাদির নাম নেই, আপনার নাম নেই, কিচ্ছু চিন্তা করবেন না। 11টা ক্রাইটেরিয়া দিয়েছে। অপশনাল হিসাবে 12 নম্বর দিয়েছে, আধার কার্ডের কথা বলেছে। ধরুন না বাবু, আপনার বয়স কত? দাঁড়া, উঠে দাঁড়াও। হ্যাঁ, 63 বছর বাবুর বয়স। 1987 সালের আগে জন্ম তো। ধরুন না এনার 2002 এর ভোটার লিস্টে নাম নেই, আব্বার নেই, আম্মার নেই, দাদুর নেই, দাদির নেই। এ কি হবে? ইনাকে একটা কাগজ প্রমাণ দিতে পারলে ইনার নামটা উঠে যাবে। কি কাগজ? এখন আধার কার্ডটা চেয়েছে, আধার কার্ডটা পরে রাখছি। জন্ম সার্টিফিকেট নেই, আমি ধরছি। স্কুল সার্টিফিকেট নেই, ধরছি। সরকারের খাস জায়গা থেকে সে পাট্টা পায় না, দলিল পর্চা থাকলে হবে। পেনশন পাচ্ছে, সেই কাগজ দেখালে হবে। সর্বোপরি আধার কার্ডটাও ভ্যালিড হিসাবে হচ্ছে। চলো বাবু, বেরিয়ে গেছেন। তার মধ্যে একটা কিছু আছে তো নাকি? 11টার মধ্যে একটা থাকলেই হবে, ভয় পাওয়ার কিছু নেই। আমি তো আছি, আমি তো আছি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিল এই বাবুর, পাস হয়ে যাবে। এবার 1987 সাল থেকে 2004, ওর মধ্যে যাদের জন্ম, মানে আমাদের জেনারেশন যদি বলি, মানে আমাদের জেনারেশন, আমার তো 90 এর কোটাতে জন্ম, তো তারা কি করবে? ওই 11টা কাগজের মধ্যে একটা লাগবে, আর বাপ মায়ের 11টা কাগজের মধ্যে একটা লাগবে, তাহলে সেও পাস। 2004 এর পরে যাদের জন্ম, ভোটার লিস্টে নাম আছে 2025 সালের, কিন্তু 2002 সালের বাপের নেই, মায়ের নেই, নিজের নেই, দাদুর নেই, দাদির নেই, তাহলে সে কি করবে? তাকেও চিন্তিত হওয়ার কিছু কারণ নেই, সেও ফর্ম ফিল আপ করে জমা করবে। তাকে ডাকবে যে তোমার কি কাগজপত্র আছে, সে তখন কি করবে? ওই 11টা কাগজের মধ্যে একটা কাগজ নিয়ে যাবে, আর বাপ আর মায়েরও 11টা কাগজের মধ্যে একটা একটা করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জমা দেবে। এবার আপনাদের বলি, আপনারা কেউ চিন্তিত হবেন না। 1 মাস ধরে ফর্ম জমা নেওয়া, জমা দেওয়া হবে। ধরলাম আমি তর্কের খাতিরে আপনার নাম ওঠেনি, তাহলে কি হবে? আছি তো আমি ভাই, আছি তো। ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ নাম কেটে দেয়, সেই বিএলও যদি ইচ্ছা করে কাটায়, তার চাকরি নিয়ে টান হবে, তার চাকরি নিয়েও আমরা শেষ কথা বলে ছাড়বো, এটা মাথায় রাখবেন, ভয় পাবেন না। আপনার নাম উঠেছে, আপনার কাছে নোটিশ এসছে, ভয় খেয়ে যাবেন না। মানে আপনাকে বলবে এই কাগজ নিয়ে অমুক তারিখে হাজির হও, তখন কাগজ নিয়ে হাজির হবে। এই বাবুকে যদি ডাকে, এই বাবু কি একা যাবে নাকি? এই বাবুর সাথে আমাদের শরীফুল কোথায়? শরীফুল যাবে, উঠে দাঁড়াও বাবু, উঠে দাঁড়াও। এই বাবু যাবে, আমাদের রায়নুর যাবে, এই বাবুরা যাবে। টোটাল কাগজ নিয়ে আমাদের নেতৃত্বরা এই বাবুকে সাথে করে নিয়ে অফিসে যাবে। এই বাবু একা নয়, বাবুর পাশে আমরা আছি। প্রয়োজনে কি হবে? এই বাবুর সাথে দরকার হলে বারাইপুর কোর্ট, আলিপুর জজ কোর্ট, না হলে কলকাতা হাইকোর্টের উকিলকে দিয়ে পাঠাবো। অসুবিধা হবে? আমি তো আছি নাকি, ভয় পাবেন না। আর এরপরেও যদি 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে, এই বাবুর নাম উঠেনি, চলো, তার জন্য তো আমি আছি। সুপ্রিম কোর্টের ফ্লাইট ধরার টাকা পয়সা, কেসের টাকা কে দেবে বলেছে আমাকে? তাহলে ভয় পাওয়ার আর কিছু দরকার আছে?
ভয় পাবেন না। তবে যদি যারা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করবেন তাদের কাছে অনুরোধ এটাই করছি যে আপনারা প্রথমে ফর্মটাকে জেরক্স করে নেন, জেরক্স 2-3 কপি করে নেন, বাড়িতে বসে চেষ্টা করুন। আমার তো ইউটিউবে তোমার আপনার কি বলে ফেসবুকে তো আমি লাইভ দিচ্ছি এখন চারি জায়গায়, আমি ফেসবুকে এমনি লাইভ দিই না সচরাচর, ওই ভিডিওগুলো দেখুন কিভাবে ফিল আপ করতে পারছে, মানে স্টপ করুন, দাঁড় করান, শুনুন, একটু ফিল আপ করুন, আবার ভিডিও দাঁড় করান, শুনুন, আবার ব্যাকে দেন, 10 সেকেন্ড 15 সেকেন্ড ব্যাকে দেন, কি বলছি শুনুন, ফিল আপ করুন। আমি নয়, এই ধরনের অনেক সচেতন মানুষ, সমাজ সচেতন মানুষ পোস্ট করেছে, তাদেরগুলো দেখেও আপনারা করবেন। তবে নটোরিয়াস ক্রিমিনালের একটা মিথ্যা কথার জবাব তো দিতে হবে ভাই, যে আমাদের বাড়ির যেই ক্রিমিনালটা ওর নেতৃত্বে, এই জগছুড়া নেতা আর ওপরের নেতাদের নেতৃত্বে আমার মঈনুদ্দিনকে যারা খুন করেছে, সেই নটোরিয়াস ক্রিমিনাল একটা মিথ্যাচার করেছে, ভিডিও আমার কাছে আছে। কি মিথ্যাচার? সে বলছে বাইরে যারা থাকে তাদের ডেকে নিয়ে চলে আসো। আরে মানে ওর বোমবাদার লোক অভাব পড়ে গেছে, গুলি ছোড়ার লোক। ওর লোক তো আমাদের মঈনুদ্দিনের মাকে সন্তান হারা করলো, ওর লোক তো আমার মঈনুদ্দিনের স্ত্রীটাকে স্বামী হারা করলো, আর ওর বাচ্চাটিকে পিতা হারা কি করলো? ওই নটোরিয়াস ক্রিমিনালটা ও এসে এখন ভালো শাস্তি আসছে, ওর জবাব দেবো, এটা বলে যাচ্ছি আপনাদের। ওকে যদি আমি জেলের ভাত খাওয়াতে পেরেছি, আপনাদের বলে যাচ্ছে একটা কথা, ওকে আমি জেলের ভাত খাওয়াবো। ও আমার ভাইদেরকে শহীদ করেছে, আমার ভাইদেরকে অনেক পেরেশানিতে রেখেছে, আমার ওই বাচ্চাটির পিতাহারা করেছে। আমি ওকে ছেড়ে কথা বলবো না, তবে ব্যক্তিগত আমার লড়াই নয়, আইনের মাধ্যমে ওকে জেলের ভাত খাওয়াবো। ওর একটা ভিডিও, উনার একটা ভিডিও দেখলাম, উনি বলছেন যারা বাইরে আছে তাদের ডেকে নাও। মানে কি? ওর লাঠিয়াল বাহিনীর লোক কম পড়ে গেছে, গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গেছে, অর্ধেক লোক হয়ে গেছে হয়তো, বুঝতে পেরেছ? ডাকছে, কাউকে আসতে হবে না। আপনাদেরও বাড়ির কেউ যদি কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, উড়িষ্যা, ভুবনেশ্বর, দেশের বাইরেও থাকে, কাউকে আসতে হবে না। কি করবেন আপনারা? রাইনুরের ধরো না, আপনার ছেলের নাম কি? শহীদ আলী মুল্লানার ছেলে, উনি কোথায় কাছে হয়তো কেরলে কাজ করে, তাহলে আসা যাতায়াতে তো 5000 টাকা গাড়ি ভাড়া লেগে যাবে। ট্রেনে আসে যদি, এখন তৎকাল মারতে হবে, তো ওই 5000 টাকা এক মাসের সংসার চলে যাবে। ও ধরে ভারতবর্ষের মধ্যে আছে বলে। আর যারা ইউরোপে কাজ করে, পেটের জ্বালাই আফ্রিকাতে গেছে, পেটের জ্বালাই মিডল ইস্টে গেছে, পেটের জ্বালাই লাতিন আমেরিকাতে আছে, পেটের জ্বালাই ফ্রান্সে আছে, তাহলে তারা কি করবে? 50,000 টাকা ফ্লাইট খরচ দিয়ে আসবে। এর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সহজ করে দিয়েছে। কি? এই ফর্মটা দুরকম ভাবে করেছে, অনলাইনে সাবমিট করতে পারবেন আর ফিজিক্যালি অফলাইনেও পারবেন, এই ফর্মই হয়ে যাবে। তা আমি অনুরোধ করব অনলাইনে করলে, তাও বলে দিচ্ছি, ইসিআই নেট অ্যাপ নামে একটা অ্যাপ আছে, ডাউনলোড করবেন, ওখানে সাবমিশন করবেন, সাবমিট করবেন। তবে আমার ব্যক্তিগত সাজেস্ট হচ্ছে অনলাইনে যাওয়ার দরকার নাই, অফলাইনে আপনি করবেন। এবার বুঝাচ্ছি, এই বাবুর ছেলে বাইরে কাজ করে, এই বাবু কি করলো? টোটাল ফর্মটা ফিল আপ করলো। যদি চান আমি ফর্ম ফিল আপ করে দেবো, কিন্তু সাবমিটের সময় বাবু সই করবে। সই করার জায়গাটায় কে করবে? ওর বাবা সই করলো, শুধু ব্র্যাকেটে কি লিখবে? উনার পুত্র, ওটা পুত্র বলে লিখে দেবে, মানে বাবুর পুত্র হচ্ছে ওই লোকটি, মানে সম্পর্কটা। সরি, বাবু লিখবে পিতা। বাবু কি লিখবে? বাবু তো ওই ছেলেটির পিতা, তো পিতাটা লিখে দেবে। এই নটোরিয়াস ক্রিমিনাল ফর্মটাও পড়েনি। নটোরিয়াস ক্রিমিনাল যদি ফর্মটা পড়তো না, বুঝতে পারতো। এখানে লেখা আছে, এ দেখো লেখা আছে, আমি তো বুঝি পড়ে দেখে দিচ্ছি। লেখা কি আছে? নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর অথবা বাম হাতের, এই আঙুলটা, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ। তারপরে ব্র্যাকেটে লেখা আছে আত্মীয়তার ধরন উল্লেখ করুন, তারিখ সহ। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ করুন, এটা লিখেছে কেন? যে লিখেছিল গাঁজা খেয়ে লিখেছিল নাকি? না, ঘরে লিখেছিল। এইটাই তো এবার আমি বলে দিই আরো সহজে। মা আপনার স্বামী কেরলে থাকে, বাপ আপনার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, ভাই আপনার পুত্র, আপনার পিতা মহারাষ্ট্রে থাকে। তাহলে আপনি ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে সইয়ের জায়গায় নিজেরটা যখন নিজে সই করছি বা আঙুলটা ছাপ দিচ্ছি, শুধু আমার পরিবারের যারা বাইরে আছে তাদেরটা আমি করে দেবো, তাহলে কাজ শেষ। ওই স্টাম্পটা বিএলআরও মারবে,
বিএলও বুথ লেভেল অফিসার মারবে, নিয়ে যত্ন করে রেখে দেবেন। কোন পরিযায়ী শ্রমিককে আসার দরকার নাই, মাথায় থাকবে আপনাদের। তাহলে নটোরিয়াস ক্রিমিনাল সঠিক কথা বলেছে কি ভুল কথা বলেছে? নটোরিয়াস ক্রিমিনাল ভুল কথা বলেছে না সঠিক কথা বলেছে? গতকালকে এসে একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করেছে, তার নামটা কি? নটোরিয়াস ক্রিমিনাল। আমি আবারও বলেছি, প্রত্যেকটা মৃত্যু বেদনাদায়ক। আমি চাই ওই পরিবারটা আমাদের যারা নেতৃত্বরা আছে এখানে, ও নাকি বাচ্চাও আছে, আমি এখান থেকে একটা ঘোষণা দিয়ে যেতে পারি, ওই পরিবার যদি চায়, ওর কটি বাচ্চা আছে? 3টি বাচ্চা আছে। আমি এখানে বড় ভাইজানের সাথে না কথা বলেও বলছি, ওই 3টি বাচ্চার পড়াশোনার সমস্ত দায়ভার আমার মাধ্যম দিয়ে আমাদের বড় ভাইজান পালন করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে আমি রাজনীতি করার জন্য তাহলে ছুটে চলে যাওয়া যেত তোর বাড়িতে, কি হবে? 4টে ফটো উঠবে, মাইকে মিডিয়ার সামনে গরম গরম কথা বলে দেবো, কাজ শেষ হয়ে গেল। কিন্তু ওই 3টে ছেলের ভবিষ্যৎ কি হবে? আমি ওখান বাড়ি না গিয়েও ওই 3টে ছেলের ভবিষ্যতের কথা ভেবে, ওই বাচ্চা 3টের ভবিষ্যতের কথা ভেবে, এখানে নাইরুল আছে বাবু, আপনি সামনে আসেন, আলামিন বাবু, তাই তো? এই আলামিন বাবুকে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি, নাইরুল দাঁড়াও, চাচা কে আছেন? হাজি সাহেব আসুন, এদেরকে সাক্ষী রেখে। শরীফুল কোথায়? আসাদুল, আমার অঞ্চল নেতৃত্ব এরা আছে, এদেরকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি, ওরা যদি চায় ওই 3টে বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার সমস্ত দায়িত্ব আমরা কাঁধে তুলে নেব, এখানে কথা দিয়ে যাচ্ছি। এই এতজন সাক্ষী আছে। আমাদের শরীফুল আছে পঞ্চায়েত সমিতির সদস্য, দায়িত্বশীল, কাজে ব্যস্ত আছে। আচ্ছা, আমাদের পঞ্চায়েত সদস্য আব্দুল শুকুর আলী কোথায় ভাই? সেও ব্যস্ততার মধ্যে আছে, কাজে ব্যস্ত, আমাদেরই সামলাচ্ছে। তাহলে ওই বুধেরই আছে, ওকেও আপনারা বলতে পারেন। এটা বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করলাম।